হ্যালো বন্ধুরা বন্ধুরা এই দেখো সব রেডি করে ফেলেছি। এই যে টলি এই যে মাথায় তুলে নিয়েছি। আমি এখন যাচ্ছি বৌদির কাছে দুর্গাপুরে, বুঝতে পেরেছো? বৌদি আমাকে ডেকেছে, ফোন করেছিল, বৌদি ডেকেছে। আমাদের বৌদি এত ইন্টেলিজেন্ট, এত গুণ আমাদের বৌদির, সত্যি আমি ভাবতেই পারছি না। সেই বৌদি কালকে রাত্রিবেলা আমার ফোন করেছে। এই এতক্ষণ ধরে সব সেটিং করতে না একটু টাইম লাগলো, তাই জন্য ভিডিওটা তোমাদের কাছে একটু লেট হয়ে আসছে, বুঝতে পেরেছো? ভেবেছিলাম প্রথমে দেশ ত্যাগ করবো, দেশ, কিন্তু বৌদি বললো না না ননদিনী, একদম দেশ ত্যাগ করো না, তুমি আমার বাড়িতে উঠে এসো। ঘরে আর থাকতে দিচ্ছে না আমার বর, বুঝতে পেরেছো? বলছে ঘরে থাকতে দিচ্ছে না তো কি হয়েছে, তোমার এত ভালো একটা বৌদি থাকতে তুমি কেন ঘরে থাকবে, চলে এসো। এই যে লাগেজপত্র গুছিয়ে নিচ্ছি, আর ছোট্ট লাগেজ নিয়েছি, কারণ আমার তো আবার ভাই পুঁজি কম, তাই জন্য আমার জিনিসপত্র কম, বুঝেছো? সেই কারণে ছোট্ট একটা লাগেজ, বুঝতে পেরেছো? ছোট্ট একটা টলি। এখন যাচ্ছি বৌদির বাড়িতে। বৌদি দাঁড়াও, ভিডিওটা বন্ধুদের জন্য ছেড়ে দিয়ে তারপরে আসছি, নাহলে আবার পেটের ভাতটা কোথা থেকে জুটে। জানি তুমি খাওয়াবে, তারপরেও বুঝতে পারো না, আমারও তো একটা মান সম্মান আছে না, তোমার পয়সায় বসে বসে শুধু শুধু খাবো। যাই হোক, চলো বন্ধুরা, আজকে অনেক কিছু তোমাদেরকে বলবো, অনেক সত্যের মুখোমুখি তোমাদেরকে আমি আজকে দাঁড় করাবো, আরও অনেক কিছু তোমরা জানতে পারবে। তার আগে আমি জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে একটুখানি ক্লিয়ার করতে চাই, তারপরে আমি আমার মেন যে কোর্স মাটন, সেই কোর্সের মধ্যে আমি ঢুকবো। তার আগে ভীষণ ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলতে চাই, ভিডিওটা আজকে হয়তো একটু বড় হতে পারে, কষ্ট করে তোমরা ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আশা করি তোমরা আশাহত হবে না আমার থেকে। তো যেটা বলতে চাইছি, দেখো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তাই তো? আমার কাজ যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করা, তারপরে আমি একজন কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার। তো সেই জায়গায় যেখানে আমি মিথ্যে দেখবো, অন্যায় দেখবো, সেটা নিয়ে প্রোটেস্ট করা, সেটা নিয়ে প্রতিবাদ করাটাই হচ্ছে আমার মানে মেন ফোকাস, সেটাই হচ্ছে আমার মেন কাজ। তো সেই কাজটাই আমি করব। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, বলতে পারো যে তোমরা শুধুমাত্র এই দেওর বৌদিকে নিয়ে কন্টেন্ট করে যে ভিডিওগুলো করি, শুধু সেইগুলো দেখো না। আমি জানি তোমরা অনেকেই এমন আছো যারা দেওর বৌদির সোর্সে আর কি আমার ভিউয়ার্স হয়ে এসেছো, কারণ তারা রেগুলার ওদের ভিডিও দেখতে, ওদেরকে ভিউয়ার্স দিতে, ওই যে ইমোশনালি অ্যাটাচমেন্ট ফুল হওয়ার যে ওদেরকে তোমরা ভিউয়ার্সটা দিতে। তো সেই সূত্র ধরে তোমরা আমার ভিডিও দেখো, ঠিক আছে, সবটাই ঠিক আছে, কিন্তু একটা জিনিস জানো তো, যে কোনো একটা জিনিস দীর্ঘদিন চলতে পারে না। আর আমি যখন কন্টেন্ট ক্রিয়েটার, তখন আমাকে সমস্ত ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। বন্ধুরা, ওয়াইটিতে এখন কন্টেন্টের ছড়াছড়ি। এই যে অনেকে বলে না কন্টেন্ট দেবো, কন্টেন্ট দিতে হয় না, কারণ আমরা ক্রিয়েটার, আমরা তো বুঝেই এসেছি যে এই প্ল্যাটফর্ম থেকে আমরা কতটুকু নিতে পারবো, কতটুকু দিতে পারবো, জেনেই তো এসেছি। আমি ব্লগার নই, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাট তারপর আমি জানি কোন কন্টেন্ট আমার জন্য উপযুক্ত, কোন কন্টেন্টে আমি কাজ করতে পারি, কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে দর্শকরা পছন্দ করবে। আমরা বেফাস কোনো কিছু নিয়ে কাজ করতে পারি না। এই যে অনেকেই বলেন এটা নিয়ে কাজ করো, ওটা নিয়ে কাজ করো, যেমন কেয়ামাসি আছে, মন্দিরা, তোমাদের মন্দিরা আর ওর মানে দুটো মেয়ে যে আছে না, নামটা আমি ভুলে গেলাম, যাই হোক, ওদের নিয়ে কাজ করার কথা বলেছি। এগুলো হচ্ছে বেকার, এদের মধ্যে হাত দেওয়া মানে এগুলো ফালতু, এরা হচ্ছে নাটক করছে। নাটক নয় বন্ধুরা, মিথ্যে কোথায় আছে সেটাকে তুলে ধরাটাই আমাদের কাজ, আমি এটা মনে করি পার্সোনালি। আর এটাই হচ্ছে কন্ট্রোভার্সির মেন আর কি পয়েন্ট, যে কন্ট্রোভার্সির মিনিংটাই হলো তাই। তো সেই জন্য বলছি, দয়া করে তোমরা না শুধুমাত্র দেওর বৌদির কন্টেন্টেই মানে ভিডিও দিলে পরে সেখানে যে রেসপন্স তোমরা করছো, আমার সমস্ত রকমের ভিডিওতেই তোমরা সমান রেসপন্স করবে, এটা আমি পার্সোনালি মনে করি। কারণ হতে পারে দেওর বৌদির সোর্সে তোমরা আমাকে চেনো, কারণ তাদেরকে এক্সপোজ আমরাই করছি, আমার মতো আরও কিছু ক্রিয়েটার আছে তারাই। কিন্তু বন্ধুরা, তার মানে কি এটাই যে দেওর বৌদির জন্যই তোমরা ভালোবাসছো আমাকে, দেওর বৌদি ছাড়া তোমরা পার্সোনালি আমার ভালোবাসো না? এটা তো নয়, আমি বিশ্বাস করি মন থেকে, কারণ তোমাদের যে সমস্ত কমেন্টসগুলো পাই সেগুলো ভালোবাসা না থাকলে এই ধরনের কমেন্টস আসে না, বুঝতে পেরেছো? এই ধরনের কমেন্টস করতে পারো না, মন থেকে তোমরা আমার ভালোবাসো বলেই আর আমার ভালো চাও বলেই এইরকম ভেতরেকার কমেন্টস তোমরা করো। সমস্ত কমেন্টস কিন্তু শুধু দেওর বৌদি রিলেটেড নয়, বহু কমেন্টস আমি পাই যেখানে তোমরা আমাকে রিলেট করে কমেন্টস করো, মানে আমার জন্য তোমরা অনেক বেশি কনসার্ন, সেটা আমি বুঝতে পারি কমেন্টস দেখে। তাই সেখান থেকে এইটুকু এক্সপেকটেশন তো আমার থাকতেই পারে তোমাদের কাছ থেকে, তাই না? যে তোমরা আমার সমস্ত ধরনের কন্টেন্ট তোমরা দেখবে। হতে পারে যে একটা যে জিনিসটার মধ্যে তোমরা আছো, দেওর বৌদির বিষয়টা তোমরা স্টার্টিং থেকে জানো,
যার কারণে এটা নিয়ে কোনো কথা বললে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, কিন্তু নতুন কন্টেন্টে ঢুকলে তোমাদের বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, এটা ঠিক হতে পারে 2-3 দিন তোমরা হয়তো 2-3টে ভিডিও বুঝবে না, কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে, অ্যাসিওর করে এইটুকু বলতে পারি 4 নম্বর ভিডিওতে তোমরা সবটা জলের মতো ক্লিয়ারলি বুঝতে পারবে। কারণ এটা করতেই আমি এখানে বসেছি, তোমাদেরকে একটা কন্টেন্ট দিলাম, একটা ভিডিও দিলাম, অথচ তোমরা সেই ভিডিওর কিচ্ছু বুঝলে না, সেটা তো আমার কাজ নয়, তোমাদেরকে বুঝিয়ে দেওয়াটাই আমার কাজ। এবার অনেক কন্টেন্ট আছে যেগুলোর মধ্যে তোমরা নেই, তোমরা জানো না, কিন্তু সেই কন্টেন্ট নিয়ে যখন কাজ করবো 3-4টে ভিডিও হয়ে যাওয়ার পর তোমরা অবশ্যই সেটা বুঝতে পারবে যে এই কন্টেন্টের ভেতর কি আছে, কি ছিল, কেন এই কন্টেন্ট নিয়ে এখন এই ধরনের কথা হচ্ছে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার, আর আমি সেটা তোমাদেরকে ক্ল্যারিফাই করতে পারবো, আমি বারবার বলছি তোমাদেরকে বোঝাতে পারবো। সেই জন্য শুধু দেওর বৌদি রিলেটেড নয়, দেওর বৌদি রিলেটেডের বাইরে যে সমস্ত কন্টেন্ট নিয়ে কাজ করব, আশা করব তোমরা সমানভাবে রেসপন্স করবে আমার প্রত্যেকটা কন্টেন্টের ওপরে। কারণ দেখো বন্ধুরা, আমি একজন ক্রিয়েটার, আমাকে এখানে কাজ করতেই হবে, আমার কাজ এটা। আর আমার কাজ কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের ওপরে নয়, অনেক ধরনের সাবজেক্টের ওপরেই আমাকে কাজ করতে হবে। আর আমার কাজটা সম্পূর্ণ তোমাদের ওপরে ডিপেন্ডেবল, বুঝতে পেরেছো? তোমরা যদি না দেখো, তোমরা যদি ভালোবাসা না দাও, এই কাজ মূল্যহীন, এই কাজের কোনো মূল্য পায় না। কারণ আমি তোমাদের কাছে সবসময় গ্রেটফুল, তোমরা ছাড়া আমি অসমাপ্ত, তোমরা ছাড়া আমার কোনো মূল্য নেই, দাম নেই, বুঝতে পেরেছো? তো সেই কারণে আমি কিন্তু কখনো এটা লুকাই না যে আমি এখানে যে কাজটা করছি এটা অবশ্যই আমার ব্যবসা, এবং এই ব্যবসাটা মূলত চলে তোমাদের জন্য, বুঝতে পেরেছো? তো এই কথাটা কিন্তু আমি কখনো অস্বীকার করি না, এখনো বলছি, বারবার বলছি। তবে তোমাদেরকে একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে নতুন কন্টেন্ট নিয়ে আমি কাজ করব। দেখো, একটা ম্যাথ যখন আমরা সলভ করতে বসি না, যখন কোনো একটা ধরো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভাইডেশন, মানে ডিভিশন, যেটাই হোক না কেন, যে কোনো ধরনের হোক না কেন, কিংবা সাম, হোয়াটসাম যেগুলো হয়, দেখো প্যাটার্ন যদি আমরা না জানি না, তাহলে আমরা ম্যাথটা কিন্তু সলভ করতে পারবো না। প্যাটার্নটা আমাদের শিখতে হবে। প্রথম 2 দিন 3 দিন আমরা হয়তো বুঝতে পারবো না, 4 নম্বর দিন কিন্তু আমরা বুঝতে পারবো, হ্যাঁ এটা এই প্যাটার্নে। তখন যতই তার নাম্বারসগুলো চেঞ্জ করে দেওয়া হোক না কেন, যতই তার যে কোশ্চেনের যে ম্যাথসগুলো হয় সেগুলোকে চেঞ্জ করে দেওয়া হোক না কেন, প্যাটার্ন যদি এক হয়, আমরা কিন্তু একই সিস্টেমে সবটাই সলভ করতে পারি। এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রে আমি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতরাং তোমরা যখন বুঝতে পারছো আমার প্যাটার্নটা কি, তাহলে আমার সমস্ত কন্টেন্ট তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হবে। হয়তো 2 দিন বুঝবে না, 3 দিনের দিন বুঝবে। তাই আমি আশা করব তোমরা আমার প্রত্যেকটা কন্টেন্টে মানে সমানভাবে রেসপন্স করবে, এটুকুই আমার বলার ছিল। আর তার সঙ্গে তোমাদেরকে একটা গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি, যে কন্টেন্টের মধ্যে আর কি মেন আর কি আমি কাজ করছি, যে কন্টেন্ট নিয়ে দেওর বৌদি আর কি, যে প্রজেক্টটা আমি আর কি হাতে নিয়েছি, প্রজেক্ট বললে আবার বেশি দেওয়া হয়ে যাবে, মানে রেসপেক্ট দেওয়া হয়ে যাবে। কন্টেন্টই ঠিক আছে। তো যে কন্টেন্টের উপরে কাজ করছি, সেই কন্টেন্টকে কখনোই আমি ইনকমপ্লিট রেখে বেরোতে পারি না। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটা কাজ নয়, সম্পূর্ণ কমপ্লিট করে তবেই আমি বেরোবো, এটুকু গ্যারান্টি তোমাদেরকে দিচ্ছি। এবং তোমাদেরকে তার সঙ্গে আরও একটা কথা বলে দিচ্ছি, 1.5-2 মাস ধরে এই কন্টেন্টের ওপরে আমরা রয়েছি, তাই না? অন্তত এটুকু তো বুঝতে পেরেছো যে 70% আমি তোমাদের সামনে এক্সপোজ করে দিয়েছি, 30% বাকি আছে। তো এই 30%টাও খুব শিগগিরই তোমাদের সামনে চলে আসবে। আমাকে তো তারপরে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করতেই হবে। আর এই 30% যতক্ষণ কমপ্লিট না হবে, ততক্ষণ এই কন্টেন্ট থেকে আমি কিন্তু সরবো না। তোমাদেরকে প্রত্যেকদিন অন্তত একটা করে ভিডিও হলেও আমি দেবো, আপডেট হলেও আমি দেবো, অবশ্যই আমি তোমাদেরকে দেবো। কারণ আমার এটা কাজ, তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দেওয়াটা, সেটাই আমার কাজ। এবার তোমাদেরকে বলি যে 30% কাজ আমার বাকি আছে, যেটা এখানে আসবে, ব্লাস্ট হবে। অ্যাকচুয়ালি জানো তো, সব কিছু শেষে, সমস্ত কিছু শেষে একটা থাকে, সেটা হচ্ছে মারণ অস্ত্র। জানো তো, এই মারণ অস্ত্রটা আমার এখন এখানে ব্লাস্ট করা বাকি আছে। এই মারণ অস্ত্রটা ব্লাস্ট হয়ে গেলে এই কাহিনী দ্য এন্ড হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। এই মারণ অস্ত্রটা ব্লাস্ট করার এখন শুধু সময়ের অপেক্ষা। মারণ অস্ত্রের আগে আরেকটা অস্ত্র আসবে, বুঝতে পেরেছো? মানে ধুম করে তো মারণ অস্ত্রটা ছাড়া যায় না, তার আগে একটা ভাইটাল, মানে ওই যে বলে না ক্লাইম্যাক্সটা যেদিন ব্লাস্ট করব, সেদিন তোমরা আরও মোটামুটি আরও মানে এই 30-র মধ্যে আরও 15% তোমরা মানে ক্লিয়ার অ্যাসিওর হয়ে যেতে পারবে এই বিষয়টা নিয়ে। বাকি যে 15% থাকবে সেটা ওই মারণাস্ত্র যেদিন প্রয়োগ হবে। এবার দেখো, তোমাদেরকে একটা ক্লিয়ারলি কথা বলি যে এই দুটো অস্ত্রই আমি জানি আমার কাছে আছে, আমি বুঝতে পারছি, আমি চাইলে এখনই বলে দিতে পারি, কিন্তু সেটা ঠিক হবে না। কারণ
সমস্ত কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, এবং আমি মুখে বললাম তার থেকে আরেক বেশি হবে না, একটু মানে বেশি ভালো হয় না জিনিসটা, তোমরা সচক্ষে দেখলে, মানে তোমরা একটুখানি ফিল করলে। মুখে বললাম সেটা তোমরা বুঝলে, কানে শুনলে, ভাবলে, ওটাকে আমি ফিল করার চেষ্টা করছি, আর আমি রিয়েলি জিনিসটা ঘটছে আমি সেটাকে ফিল করছি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে না। এই জন্য তোমাদের কাছে একটু সময় চেয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? অস্ত্র কিন্তু রেডি, অস্ত্র কিন্তু রেডি। মারণ অস্ত্রের টাইমটা আমি এখন বলতে পারছি না, ওটার পার্টিকুলার টাইমটা আমার কাছেও আসেনি, এক্স্যাক্ট টাইমটা, ওটা নিয়ে একটু কনফিউশন আছে, ফাইনাল ডেটটা এখনো পড়েনি। তবে তার আগের অস্ত্রের ডেটটা কিন্তু আমি পেয়ে গেছি যে এই ডেটটাতে এই কাজটা হবে, কিন্তু সেটা আমি এখন এখানে বলতে পারছি না, কারণ যতক্ষণ ঘটনা না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমিও না গ্যারান্টি দিয়ে কোনোটা এখানে এক্সপোজ করতে পারছি না, পারি না আর কি। আর তার চাইতে সব থেকে বড় কথা হলে আমি চাই তোমরা নিজের চোখে সবটা দেখো, দেখে তোমরা একটু মনের শান্তি ফিল করো। অনেকে বলে না যে এদের জন্য কিছু করো, প্লিজ প্লিজ, হবে তো, সবই হবে, এত দূর যখন এসেছি সবই হবে, শুধু একটু ধৈর্য ধরো। আবার তোমরা অনেকে বলছো একই জিনিস বারবার বলছো, একই ঘ্যান ঘ্যান, অনেক ইন্টারেস্ট নিয়ে দেখতে আসি, কিন্তু দেখি একই একই কথা বলছো। দেখো সাবজেক্ট তো একই, সাবজেক্ট তো একই, যদি আমি কোনো অ্যাডিশন নিয়ে বসি, যতই সেটা আর 5টা অ্যাডিশনের সঙ্গে মিল না থাকুক, যতই তার নাম্বারস আলাদা থাকুক না কেন, অ্যাকচুয়ালি সাবজেক্টটা তো একই, সেই অ্যাডিশন ঘুরে ফিরে তো সেই জায়গাতেই আসবে। তাই তোমাদের যদি মনে হয় যে এটার মধ্যে আর কিছু নেই, রোজ রোজ ধামাকা দাও, সেটা তো হয় না, রোজ রোজ ধামাকা, রোজ নতুনত্ব কোনো কিছু হয় না, কারণ টপিকস তো একই, নতুনত্ব কী করে আসবে? তারা যাই হোক একটা জায়গায় তো আমরা সাকসেসফুল হয়েছি, যে যেটা মারণ রোগ ছিল অ্যাটলিস্ট সেখান থেকে তারা সরে এসেছে। যেখানে একটা ভিডিওর 20 মিনিটের ভিডিওর 19 মিনিট শুধু রোগ 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 রোগ, সেখান থেকে সরিয়ে অন্তত 15 মিনিট নর্মাল ব্লগে নিয়ে আসতে পেরেছি, বাকি 5 মিনিট রোগ, কারণ রোগ তো থাকবেই, রোগটাই এদের হাতিয়ার, রোগ ছাড়া এরা একদম মানে এদের কোনো অস্তিত্বই থাকবে না এখানে। তাই রোগ থেকে পুরোটা আমরা সরাতে পারিনি, কিন্তু অনেকটা তো পেরেছি, অনেকটা তো মানুষকে যেভাবে বোকা বানাচ্ছিল সেখান থেকে তো এই মুহূর্তে সেটা পাচ্ছে না, এটুকু তো তোমাদেরকে দেখতে হবে। সেটা যদি আমরা এইভাবে না ধরতাম, এরা কিন্তু এখনও মানুষকে আরও বড় বড় রকমভাবে বোকা বানাতো, আরও বেশি করে আমরা বোকা হয়ে যেতাম। সেই কাজটা তো করছি, চেষ্টা তো আমরা আমাদের তরফ থেকে করছি। এবার দেখো আমরা ওদের পার্সোনাল ফ্যামিলির দিক থেকে কেউ নই যে আমরা মানে সশরীরে গিয়ে কিছু করব, সেই পাওয়ারটা তো আমাদের কাছে নেই। তাই আমরা এখান থেকে কথার দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আর তাদেরকে একটু অ্যাটাক করার চেষ্টা করি, এর থেকে বেশি তো নয়। চলো এবার মেন টপিক্সে যাই। যাই হোক একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুদের সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো মেন টপিক্সে যাওয়া যাক। ট্রলিটা দেখেছো, মাথায় নিয়েছিলাম, ভাবছিলাম গৃহত্যাগী হব, বুঝতে পেরেছো? ভাবছিলাম, আমার হাজব্যান্ডও বলছিল তোমার আর এই বাড়িতে থাকার দরকার নেই, সারাদিন এই তো কুটকাচালি, আমার হাজব্যান্ডও বলছে কুটকাচালি করছো, কুটকাচালি, মানে এই জিনিসগুলোই মাথার মধ্যে ঘুরছে, মাথার মধ্যে ঘুরছে, কোথা থেকে কোনটা বের করবো, কোথা থেকে কোনটা আনবো, কার কাছে ফোন করবো, মানে এই জিনিসগুলো ঘুরছে। দেখো এর জন্য তো একটা টাইম দিতে হয়। আমার হাজব্যান্ড বলছে সংসারে কি মন তোর নেই নাকি? আমি বলছি না, আমার আবার হাড়িতে চাল তো চড়ে, এদের হাড়ির খবর না নিলে, বুঝতে তো পারছো। বলছে ও তাহলে কাল থেকে আমি আর ডিউটি যাব না, কাল থেকে আমি আর অফিস যাব না, ঘরে বসে থাকবো, কারণ আমার বউই তো হাড়িতে চালের যোগানটা দিচ্ছে, তাই না? তাহলে আর আমার কষ্ট করে ভোরবেলা উঠে অফিস যাচ্ছি, সেই দৌড়ে বনগা লাইনে, আবার রাত্রিবেলা আসছি, দরকারটা কি? তাহলে আমি ভাই একটু রিল্যাক্সে থাকি। আমি বললাম ঠিক আছে, সেটাই করা যাক। যাই হোক, তো এত অপমান কি আর সহ্য করা যায়? সেই জন্য ভেবেছিলাম যে আমি গৃহত্যাগী হব, দেশ ত্যাগ করবো। তো বৌদি আবার ফোন টোন করে বলে না না ননদিনী এরম কাজটা করো না, তুমি আমার বাড়িতে এসো, কারণ বৌদির এখন সার্ভেন্টের দরকার, বুঝতে পেরেছো? এই বৌদি তুমি আমার সার্ভেন্ট বানাবে? এমনি তো সার্ভেন্ট বানিয়ে রেখেছো, তুমি মালিক, আমি কর্মচারী। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, বৌদির লাস্ট ভিডিও দেখে এসেছো, বাবা কি ভাষণ, কি ভাষণ! এই ভাষণ কেন বন্ধ হয় না বলো তো? জানো তো যারা অপরাধী তারা কিন্তু সবসময় কথার জালেই মানুষকে ফাঁসাতে চায়, আর যে অপরাধ করবে না সে কিন্তু কথার জালে মানুষকে ফাঁসাবে না, কারণ তার ভেতরে গিল্ট ফিল কাজ করবে যে আমি কথার জাল দিয়ে অন্যকে ফাঁসাবো, তার মধ্যে জালিয়াতি বিষয়টাই তো আসবে না, আসলে তো জালিয়াত। এই জন্য কথার জালে শুধু মানুষকে মানে ইয়ে করার চেষ্টা করে, মোল্ড করার চেষ্টা করে, বুঝতে পেরেছো তো? যাই হোক, তো আমাদের বৌদি কালকে আবার অনেক জ্ঞান দিল। আচ্ছা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আর কি, এই সামনে আমাদের ভোট আছে না, সামনে ইলেকশন আছে, তো এই যে বৌদি যে স্পিচগুলো দেয়, দেখো বৌদির যে জ্ঞানের বুলি সবসময় দেখবে ভয়েস ওভারে আসে, অন ক্যামেরা আসে না, কারণ
এরকম জ্ঞানের বুলি স্ক্রিপ্টেড ছাড়া বলা যায় না, মানে এত সুন্দর করে জ্ঞানের বুলি সাজিয়ে, এটা সেটিংয়ের ব্যাপার থাকে, এটা এরকম ডিরেক্টলি দেখো আমি কিন্তু জ্ঞানের বুলি দিতে পারবো না, পারবো না, এটা আমি আমার রিয়েল ভেতর থেকে আসছে সেটা বলছি। তো এটা কিন্তু সবসময় ভয়েস ওভারে দেখবে জ্ঞানের বুলি। বাবা বৌদি কি সুন্দর লিখে লিখে, সত্যি বৌদি আর দেওয়ারের মতো কেউ হতে পারবে নাকি, যে মানে ভীষণ পার্সোনালিটি এদের। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, সামনে ইলেকশন আছে, ভোটের প্রচার কদিন পর থেকেই তো শুরু হয়ে যাবে। তো এই যে এত সুন্দর স্পিচ, এত সুন্দর লেকচার, মানে মানুষকে বোকা বানানোর যে লেকচারটা এত সুন্দর করে বৌদি লেখে, এই পলিটিক্যাল লিডার্সদের ভীষণ কাজে লাগবে। প্লিজ কারো যোগাযোগ থাকলে একটুখানি এই পলিটিক্যাল লিডার্সদের সঙ্গে আমাদের এই দেওর বৌদিটির পরিচয় করিয়ে দিও, কারণ এরা এত ভালো স্পিচ লিখতে পারে, স্পিচটা লিখে দেবে, তাদের কিন্তু খুব সুবিধা হবে। কারণ এই বৌদি আর পলিটিক্যাল লিডার্সরা কোনো জায়গা থেকে মানে আলাদা নয়, কারণ পলিটিক্যাল লিডার্সরাও আমাদেরকে বোকা বানায় সবসময়, যেন 5 বছরের জন্য বোকা বানিয়ে রাখে, তারপরেও আমাদের হাতে নাকি ক্ষমতা, অ্যাকচুয়ালি সেই ক্ষমতার প্রয়োগ হয় না, তাই না? পলিটিক্যাল লিডার্সদের ক্ষেত্রে বলছি, তাদের এরকম মানুষকে ইমোশনালি ফুল করে, বোকা বোকা কথা, মানে মিথ্যা কথা বলি, এত সুন্দর সুন্দর মিথ্যা কথা। তো সেগুলো এই বৌদির থেকে ভালো কে পারবে? স্পিচ তৈরি করে দিলে তাদের ভীষণ উপকারে লাগবে, মানে তাদের ভোটটা আরো রমরমা হবে, তারা কিন্তু একেবারে জিতে যাবে, একদম কোনো মানে কষ্টই করতে হবে না, চুটকি মেরে তারা জিতে যাবে, বুঝতে পেরেছে তো? সেই জন্য বলছি, কারো যদি এরকম কোনো চেনা জানা থাকে তাহলে প্লিজ একটু বৌদিটিকে যোগাযোগ করে দিও। না আমার হাতটাও আবার অনেক লম্বা, আমিও চাইলে পারতাম, কিন্তু আমি ওই যে প্রথম থেকেই বলি তোমাদেরকে একটা কথা, এই পলিটিক্স বিষয়টা আমার একদম ভালো লাগে না, মানে ভীষণ একটা, আমি খুব ইগনোর করি এই জিনিসটাকে, আমার ভীষণ ইরিটেট লাগে, সেই কারণে হাত থাকলেও সেই হাতের আমি ঠিকঠাক মানে সুবিধা নিই না, কখনোই নিই না, আমি হাতটাকে গুটিয়েই রাখি সেই দিক থেকে। যাই হোক, যেটা বলতে চাইছি, তো যাই হোক, বৌদির জ্ঞান ফ্যান অনেক দিল। পাশের বাড়ির ছেলের খবর আমরা রাখি, ছেলে মেয়ের খবর, আমাদের ঘরের ছেলেমেয়েরা কী করে সেটা তো মানে বলতে চাইলে আমরা অপরাধী, মানে আমাদের ঘরে ফুটো ছিদ্র আছে বলে আমরা অন্যের ছিদ্রের দিকে এরকম করে তাকাই, বৌদি সেটাই বলতে চাইলো। তো বৌদি তার মানে আমাদেরকে অপরাধী বললো, কিন্তু একটা জিনিস এই জায়গাটায় তাই আমার খুব ভালো লাগলো, অন্যকে অপরাধী বলতে গিয়ে বৌদি নিজেকেও অপরাধী বললো, মানে ওই যে আমরা যদি পাশের বাড়ির খবর নিই, বৌদিও তো তাই করছে, আমাদের খবর নিচ্ছে, তার মানে আমরা অপরাধী হলে বৌদিও অপরাধী। কি বৌদি ঠিক বললাম না? হ্যাঁ, এমনি কি আর আমি ননদিনী তোমার? যাই হোক বৌদি, তোমাকে একটা কথা বলি, আমার মেয়ে না ছোট 10+, তাই আমার মেয়ের এখনো সেই চোখটা ফোটেনি, বুঝতে পেরেছো? তাহলে আমি কি করে আমার ছেলে মানে মেয়ের খবর রাখবো? এই জায়গাটা একটু কারেকশন করে নিও, যদিও তুমি শুধু আমাকে তো একা বলোনি, অনেককেই বলেছো, যাই হোক তবু একটু কারেকশন করে নিও। তুমি একটুখানি এরমভাবে ভিডিও করো যে পার্টিকুলার কোনটা শুধুমাত্র আমার জন্য করছে, তাহলে আমার একটু বেশি ভালো হয়, বুঝতে পেরেছো তো? আর তোমাকে একটু বেশি ভালোবাসতে একটু বেশি সুবিধা হয়, সেই জন্য বললাম। যাই হোক, কুম্ভমেলাকেও টেনে নিয়ে আসলো, 12 বছর পর পর কুম্ভমেলা হয়, অনেক সেলিব্রিটিরা গেছে, শাহরুখ, সালমান, সাউথেরও কিছু সেলিব্রিটিরা গেছে ওখানে চান করার জন্য। বৌদি তুমিও গিয়ে একটু চান করে আসো। ও একটা মোস্ট ভাইটাল কথা বলতে ভুলে গেছি, সেটা হলো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো না, এই ধনন্তরী ডাক্তারের খোঁজ দাও, কোন ডাক্তার দেখিয়ে বৌদি সুস্থ হয়ে গেলে, এই আজকে খোঁজ দেবো তোমাদেরকে। এই আমারও দরকার জানো, আমারও অনেক সমস্যা, বিশ্বাস করো। ওই যে বৌদি শর্ট দিয়েছে দেখেছো, ওই যে বলেছিলাম না কালকে তোমাদেরকে, বৌদির একবার খুব ঠান্ডা লেগেছিল, কাশি হয়েছিল বিয়ের আগে, বৌদির সেরকম কোনো রোগই হয় না, ওষুধে খেতে হয় না, বিয়ের আগে ওই কাশি হচ্ছিল, আর একবার শুধু টাইফয়েড হচ্ছিল। তো জানো সেই কাশি কিভাবে কমেছে? তখন বৌদি বলেছিল, কিন্তু আমি ভেবেছি হয়তো পুকুরে চান করার কারণে কাশি হচ্ছে। ও মা, এত ডাক্তার 1 মাস ধরেও নাকি বৌদিকে সুস্থ করতে পারিনি আর কি। গ্রামে একটা পুকুর আছে, পুকুরে চুবনি খাইয়েছে বৌদিকে, তাতে মিরাক্কেল ঘটে গেছে। যেমনভাবে মিরাক্কেল ঘটে বৌদির ক্যান্সার, টিউমার, ক্লটিং, অ্যান্সার মানে নো অ্যান্সারওয়ালা রোগের অ্যান্সার পেয়ে গেছে। বৌদির জীবনে সব মিরাক্কেল ঘটে, সমস্ত কিছুটাই মিরাক্কেল বৌদির জীবনে, সবটাই মিরাক্কেলের ওপরে, বুঝতে পেরেছো? বুঝতে না পারলে একটুখানি একটু বুঝে নিও। তো চলো সেই পুকুরে কে যাবে চান করতে, কারণ আমাদের সত্যি অনেক রোগ, বিশ্বাস করো। আমরা শুধু রোগ নিয়ে গান গাইতে পারি না, বাট মানে রিয়েলি আমাদের ভেতরে অনেক রোগ, মানে আমার তো প্রচুর রোগ। তো ওই অবধি পুকুরের ঠিকানাটা দিও না, তাহলে আমার সাথে সাথে আমার অনেক বন্ধুরাও যাবে, ওখানে আমরা একটা করে চুপনি দেবো। যদিও আমি সাঁতার জানি না বৌদি, কি হবে এবার? এই সাঁতার না জানলে কি হচ্ছে, তোমরা তো অনেকেই জানো, এই তোমাদের হেল্প নিয়ে আমি 2টো চুবনি দিয়ে আসতেই পারি, বুঝতে পেরেছো? একদম নির্মূল হয়ে যাবো, মিরাক্কেল ঘটবে আমার জীবনে, মিরাক্কেল ঘটবে। তার সঙ্গে কারো কোনো অ্যাম্বিশন থাকলে ওই পুকুরে চুবনি দেওয়ার আগে নমস্কার দিয়ে এরকম করে বলবে, হে পুকুর দেবতা, না দেবী, বুঝলাম না, যাই হোক দেবী দেবতা যাই হোক, ভগবান নিয়ে কখনো ছিনিমিনি নেই, যাই হোক, হে পুকুরের আমাদের বৌদি দেবী, হ্যাঁ বৌদি দেবী, ঠিক এটা ঠিক, হে পুকুরের আমাদের বৌদি দেবী, আমার মনের ইচ্ছা পূরণ করো। আমি যেন বৌদির মতো এরমভাবে মিথ্যে কথা বলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে বাড়ি গাড়ি লাক্সারিয়াস লাইফ আনন্দ ফুর্তি, শুধু সাথে দেওয়ার নয়,
এটা আমরা পারবো না। এটা বাদ দিয়ে নিজের স্বামী নিয়ে যেন খুব সুখে থাকতে পারি, এটা ভালো বললাম, কিন্তু এটা কিন্তু করা যায়। যাই হোক, বৌদির ওয়েট হচ্ছে 49-এরও কম। এই বন্ধুরা, বৌদির ওই শরীরটা, টাগড়াই শরীর, হাতের ইয়েগুলো দেখেছো তো, এরকম মোটা মোটা, যখন শাখাপলা পড়ছিল, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, বাট বৌদির ভিডিও তো বলে ফেলে, কি করবো বলো। তো সেখানে বৌদির ওই শরীর দেখে আমরা তো বেশ ভালো একটা ওয়েট ভেবেছিলাম। বৌদির 49-এরও কম, তাহলে তো আমার 25 হওয়া উচিত। কালকে আমাকে একজন কমেন্টস করেছে যে বৌদির 49 হলে আমি তো মাটির সাথে মিশে গেছি, আমাকে হসপিটালে ভর্তি করো। আমি তাকে রিপ্লাই করেছি, তুমি একা নাও, আমাকেও নিয়ে যেও, কারণ আমার যা শরীর, আমাকে তো এমনিতে ওয়াইটি থেকে নাম দিয়েছে শুটকি, তাহলে তো আমি কোথায় উড়ে চলে যাবো এরম এরম করে। এই আমার 25 কেজি, এই আমার 25 কেজি, ও বৌদি আমার 25 কেজি, কি হবে এবার, কি হবে? ইস, আমাদের বৌদির 49-এর কম ওয়েট। এই ভাবা যায়, বৌদি তুমি বেশি করে খেও, ভালো করে খেও, সত্যি ঠিকই বলেছো, তুমি একটু ভালো করে খেও তো, তোমার দাও, তোমার ঠিক মতো যত্ন আজকে করছে না বৌদি, এই জন্য ওয়েট কমে যাচ্ছে। বৌদি এই ওয়েটটাকে তোমার এক্সের সঙ্গে থাকাকালীনও ছিল, মানে কমে গেছিল বৌদি? ও বৌদি আবার সেই কথা বলেনি তো, বৌদি বলে দিও পরের ভিডিওতে, জানি বৌদি উত্তর দেবে। এইসব উত্তর দেওয়ার জন্য বৌদি রেডি, কিন্তু মানে ভালো কোনো প্রশ্ন করো যে এটা বুঝতে পারলাম না, সেটার উত্তর দেবে না। নিন্দামণ্ড গাওয়ার সময় বৌদি কিন্তু রেডি, সেই উত্তর কিন্তু বৌদি দেবে। যাই হোক, আমার একটা ওই আই এম এ গভীর প্রশ্ন ছিল বৌদিকে, গভীর প্রশ্ন। সেটা হলো গিয়ে, এই যে বৌদি বললো না, কোন ভিউয়ার্স বৌদিকে কমেন্টস করেছে যে তুমি না অনেক সুন্দর ছিলে আগে, এখন দেখতে তুমি কেমন হয়ে গেছো, তোমাকে আবার আগের মতো সুন্দর হিসাবে দেখতে চাই। তো বৌদি বলেছে, দেখো সৌন্দর্য তো সবসময় একই রকম থাকে না, বয়সের সাথে সাথে সেটা চেঞ্জ হয়, আমরা জানি চেঞ্জ হয়। তো আমি জানি না আমি আর কখনো সুন্দর হতে পারবো কিনা, তবে আমার সৌন্দর্য নিয়ে আমার ঘরের লোকটার কোনো আফসোস নেই, কারণ সে আমার রূপ দেখে ভালোবাসেনি। বৌদি তাহলে কি দেখে ভালোবেসেছিল গো? এই তোমরা কিন্তু এটা আর জিজ্ঞেস করবে না, না এটা আমি বলতে পারবো না, লজ্জা করে না বুঝি, আমার লজ্জা করে, শরম লাগে না। ও বৌদির রূপ দেখে ভালোবাসে না, এইটুকুতেই স্যাটিসফাইড থাকো। যাই হোক, তো বৌদি বললে আর কখনো সুন্দর হতে পারবো কিনা, কিন্তু বৌদি এই যে 10 বছর ধরে এত অত্যাচার হয়েছিল না তোমার ওপরে, তারপরেও তোমার গ্ল্যামার কিন্তু টস টস করতো তখন, ওই অত্যাচারিত হিংস্র মানুষটির সঙ্গে যখন তুমি ছিলে। মানে তোমার ওই ভিডিও দেখছিলাম তো আরো 2 বছর আগে, মানে স্টার্টিং থেকে যখন তুমি চ্যানেলটা খুলেছিলে, কি গ্ল্যামার, মানে তোমাকে তখন দেখে মনে হতো একটা রাজরানীর মতো, বেশ সেইভাবে তুমি যে একটা হেভি ওয়েট মানুষের স্ত্রী ছিলে। মানে তখন তো সিঙ্গেল মাদার, আমি ভেবেছিলাম হয়তো তুমি বিশাল, তোমার পয়সা আছে, বাবা প্রচুর দিয়েছে, বাবার পয়সাতেই তুমি এত সুন্দর, রিয়েল সুন্দরী। আর তুমি অনেকবার বলেছো আমি স্কিনে কিছু মাখি না, আমি হচ্ছে ন্যাচারাল বিউটি, ন্যাচারাল কুইন আর কি। তো সেখানে এখন এরকম হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, কেমন একটা লাগছে। আবার বলছে কখনো সুন্দর হতে পারবো কিনা জানি না। ওখানে থাকতে ওই অত্যাচারিত হিংস্র পশু, মানে যার সঙ্গে ছিলে, যে এত অত্যাচার করতো, সে যেভাবে তোমায় রাখতো, যা খাওয়াতো, যা কসমেটিক্স তোমার মাখাতো, অত্যাচারের পরেও আজকে যে মানুষটা এত তোমায় ভালোবাসে, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, সে বোধহয় তার 0% দিতে পারছে না, না বৌদি? এই জন্য গ্ল্যামার কমে যাচ্ছে। হ্যাঁ, এই তোমরা এগুলো বোঝো না, আমি বুঝি, ননদ কি আর এমনি হয়েছে নাকি? তো বলি কি বৌদি, এটাও একটু বুঝিয়ে দিয়ে যেও না গো, ওই অত্যাচারের পরেও তুমি এত সুন্দর গ্ল্যামারাস কি করে ছিলে বৌদি? কি করে? তুমি একদিন মেকআপের ভিডিও করেছিলে, কত মেকআপ, এত এত এত, বৌদি ওগুলো কে দিত কিনে? তোমার এই লিগেল সোকাল হাজবেন্ড তখন দিত বৌদি? সে তো আগে করতো না, নবডঙ্কা ছিল, কে দিত? অত্যাচারিত হিংস্র পশুটিই দিত, তাই না? আচ্ছা, সত্যি এখান থেকে বোঝা যায় বৌদি, সত্যি তোমার ওপর সাংঘাতিক টর্চার হয়েছে, সাংঘাতিক। এই টর্চার আমি মেনে নিতে পারছি না, মানুষটাকে সামনে তুলে দাও, আমি বলছি খুঁজে বার করে তোমার সামনে নিয়ে যাবো, তারপর তুমি যা ইচ্ছা তাই করে। এত টর্চার করেছে, খেতেই দেয়নি, অথচ গ্ল্যামার টস টস করে পড়তো, টাকা পয়সায় দিত না, গৃহবন্দী করে রাখতো, অথচ তুমি এত সুন্দর ছিলে, তুমি এত ফিট ছিলে, তখন রোগ বলতে না, মানে এই এখন যেরকম রোগ, মানে তখন অত্যাচার হচ্ছে সেই অবস্থায় তুমি অসুস্থ হওনি, অত্যাচার থেকে বেরিয়ে আসার পরে, তারপরে তুমি নতুন জীবন, এত সুন্দর মনের, মানে যাকে চেয়েছো তাকে পাওয়ার পরে, মানে তুমি যেখানে মেন্টালি এতটা স্যাটিসফাইড, তারপরেও তুমি অসুস্থ হয়ে গেলে, দেখেছো বৌদি তোমার গ্ল্যামার কমে গেল। তো তুমি এই হিংস্র পশুটি এখানে তুলে দাও তো, মানে তোমার উপর কি টর্চার হয়েছে তার একটা নমুনা দাও তো, আমি তাকে টেনে ধরে নিয়ে আসবো ভিউয়ার্সদের সাহায্য নিয়ে, আমার সব ভিউয়ার্সরা আমাকে হেল্প করবে বলেছে, নিয়ে এসে তোমার সামনে বসাবো, একদম মুখোমুখি, ফেস টু ফেস,
ফাইটিং চলবে, বুঝতে পেরেছো বৌদি? তোমার যত মানে তোমার উপর যা অত্যাচার করা হয়েছে তার একদম প্রতিশোধ নিয়ে নেবে, সাথে আমিও আছি। এমনি এমনি কি আর আমি তোমার ননদ হই নাকি? এরম করলে হবে না, খেলবো না, ওরম করো না বৌদি। যাই হোক, তো এরপরে আমার মনে আরও একটা গভীর প্রশ্ন, সেটা হলো দেখো বৌদি, তুমি তো আজকে প্রায় 7-8 মাস ধরে ভীষণ অসুস্থ, মানে বিছানা ধর, মানে উঠতেই পারছো না, মানে শুধু ঘুরতে পারছো, মানে শুধু খেতে পারছো, মানে শুধু ভয়েস ওভার দিতে পারছো, তাই না বৌদি? বাকি তুমি ভীষণ অসুস্থ। তা এই যে এত অসুস্থ বলে এই যে তোমার দেওর কাম যে হাজবেন্ড, মানে সো কল লিগেল যে হাজবেন্ড, এত খাটাচ্ছ আজকে 6-7 মাস ধরে, মানে বলতে চাইছিলাম এমনি তো রোগা পটকা, যদি এই তোমার এই দেওর কাম সো কল লিগেল হাজবেন্ডটি অসুস্থ হয়ে পড়ে, তুমি করবে হাজবেন্ডের জন্য এরকম? না মানে 60টা আয়রন করতে বলেছিল সেটাও নাকি তুমি ভুলে গেছো, অথচ দেখো সেই কথাটা ভয়েস ওভারে বলতে কিন্তু তুমি ভুলোনি, মানে তুমি শুধু কাজটা করতে ভুলে যাও, তুমি কিন্তু কথা বলতে ভুলো না, মানে তোমার এমনি মনে থাকে শুধু হাত 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 নাড়াতে ভুলে যাও। হ্যাঁ বৌদি, বুঝতে পারলাম তো আমি, কিন্তু আমার প্রশ্ন হলো তোমার এই হাজব্যান্ডে যদি অসুস্থ হয়ে পড়ে তুমি কি করবে? মানে তুমি হাজব্যান্ডটাকে দিয়ে এত খাটাচ্ছ, সেই থেকে দেখে যাচ্ছে শিলিগুড়ি থেকে, সে ঘরে বাইরে সব করছে, আবার দেখো মেডিকেল শপে কাজ করে এসেও আবার তোমার হাতে পয়সাও তুলে দিচ্ছে। বাবা তুমি এত নির্দয় হচ্ছ কি করে বৌদি, সত্যি। আচ্ছা এরপরে যদি আমরা বলি দেওর কেন চাকর, তুমি এরপরে রাগ করবে বৌদি? সত্যিই তো দেওর চাকর, সত্যিই তো। দেখো সারাদিন মানে এসে কাজের থেকে এসেও তোমাকে রুটির সঙ্গে ভুজিয়া করে খাওয়াচ্ছে, ম্যাগি বানিয়ে খাওয়াচ্ছে, ফ্রিজ মুছছে, সংসারের কাজ করছে। ও আরেকটা কথা, এই যে তোমরা এর আগের দিন অনেকে প্রশ্ন করেছো না যে দিদি এতগুলো চিকেন রান্না করলো, হাতটা নাড়াতে পারে না, ভাতের মাঠ তো ঝাড়তে পারতো না, কে দিল? এই আজকে দেওর দিল, দেখেছো তো দেওর বেরোনোর সময় গড় দিয়ে তারপরে গেল। হ্যাঁ বৌদি কিন্তু কিচ্ছু ডিউ রাখে না, সব বলে দেয়। আর সেই দিন বৌদি করেছিল, কারণ সেদিন তো দেওর ছিল না পাশে। না দেওর সত্যি মেডিকেল শপে কাজ করে না, এটা সত্যি, এটা বলবো না যে না কাজ করে না, ঘরে ছিল। সেদিন বৌদি দিয়েছিল, বৌদি সেই জন্য সেটা দেখায়নি, কারণ দেওর ছিল না তো। আজকে দেওর ছিল, দেওর দিয়ে গেছে, তাই বৌদি দেখিয়েছে, বুঝতে পারছো? কারণ অন ক্যামেরা হলেই বৌদি তো ভীষণ অসুস্থ হয়ে পড়ে, যা এত ঠান্ডা লেগেছে যে 4-5 দিনের একটু ক্লিপ নাকি এখানে শো করেছে, বুঝতে পেরেছো? তাহলে পিকনিকটা তো খেলো কত তারিখে জানি, তারিখটা বলেছিল না যে পিকনিক জানুয়ারি, সেদিন তো খেলো পিকনিকটা, তারপরে 4-5 দিনের ক্লিপ কোথা থেকে আসলো কি জানি, মানে এদের নিজেদেরও কোনো মাথা মুন্ডু নেই, ভিডিওরও কোনো মাথা মুন্ডু নেই। যাই হোক, বৌদি রান্নাবান্না এখন করতে পারছে না, শুধু পোস্ত দিয়েই চালিয়ে দেওয়া হচ্ছে, কারণ বৌদি এখন রান্নাবান্না মানে শরীর খুব সাংঘাতিক অসুস্থ, লো প্রেশার, তারপরে ওয়েট তো ওই পর্যায়ে গিয়ে নেমেছে, মানে 49-এর কম, মানে বৌদির বোধহয় ওয়েট ওই 39। এই বৌদি দেখেছো একটা জিনিস কিন্তু কমন, প্রথমে ওয়েট ছিল বৌদির কত বললো 69, তারপরে সেখান থেকে ওয়েট আসলে বৌদির 59, তারপরে আসলে 49, এখন 39। আমি ঠিক বলেছি, ক্যালকুলেশনে 9 থাকবে, মানে 9 আর 6, এরা খুব 9-6 করে তো, তাই 9 আর 6কে কিন্তু একদম সরায় না জীবন থেকে, বুঝেছো? 6টা তোমাদের খুঁজে নিতে হবে, 9টা বৌদি বুঝিয়ে দিল। হ্যাঁ 6টা তোমরা খুঁজে নাও, এই 6টা যেমন আমি খুঁজে নিয়েছি তোমাদেরকে জানাচ্ছি, 9টা বৌদি বলে দিয়েছে। বৌদি কিন্তু আবার কোনো কিছু ডিউ রাখে না, সব হিসাব একদম পাক্কা বুঝিয়ে দেয়, এখানে খুব ভালো হিসাবই কিনা। যাই হোক, যেটা বলতে চাইছিলাম সেটা হলো দেওর তোমার কি পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ, মানে কোথায় এসে দাঁড়িয়েছো? তুমি কাজে যাচ্ছ, তার আগেও তোমাকে সংসারে সব করে রেখে যেতে হচ্ছে, আবার কাজ থেকে এসেও তোমাকে সব করতে হচ্ছে। বাবা এরপর আমি ভাবছি তুমি সত্যি এই বউয়ের রোগটা তো মানে শুধু নাটক, মানে অন ক্যামেরার জন্য, সত্যি রিয়েলি তুমি অসুস্থ না হয়ে পড়ো, এত খাটনি খাটিয়ে যাচ্ছে। সে বিয়ে করে তুমি একটু শান্তি পেলে না গো দেওর? বিয়ে করার দিন থেকে তোমার আমি দেখছি তুমি খালি খেটেই যাচ্ছ সংসারের পেছনে, বউয়ের পেছনে তালি দিয়েই যাচ্ছ। ও দেওর এই কারণেই কিন্তু তোমাকে কিন্তু বেছে নিয়েছে বৌদি, কিন্তু এই কারণেই তোমায় বেঁচেছে, এই কারণেই কিন্তু তার এক্স হাজব্যান্ডকে তার ভালো লাগেনি। হ্যাঁ কারণ সে চায় সে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে অ্যাশ করবে, জিন্দেগি একদম এরকমভাবে মানে কাটিয়ে দেবে, আর হাজব্যান্ড এরকম মানে এখন দেওয়ার কেন চাকর, অ্যাকচুয়ালি স্বামী কেন চাকর হয়ে থাকবে, না কেন চাকর না, স্বামী চাকর এরম হয়ে থাকবে, এরম স্বামী চেয়েছিল, বুঝতে পেরেছ দেওয়ার? তুমি বোঝোনি কিন্তু দেওয়ার, তোমারও কিন্তু দেখো সাবধান করে দিচ্ছি আমি।
যাই হোক, তো তারপরে বৌদি আরো অনেক কথা বললো না, বৌদি নতুন কড়াইতে আবার পকোড়া রান্না করলে, তাই না? পকোড়া ভাজলো, সরি পকোড়া ভাজলো, গ্যাস ওভেন এনেছে, আগের ওভেনটা নাকি ভালো ছিল না, প্রেস্টিজের, তাও বাবা প্রেস্টিজের একটা ওভেনের অনেক দাম জানতো, একেবারে কম নয়। তা বলি কি বৌদি, ওভেনটা ভালো ছিল না বুঝলাম, মানে খারাপ মানে কত খারাপ ছিল না, মানে ওভেনটা তো খুব বেশি দিনের কেনা না, মানে ওই শিলিগুড়িতে সংসার করার সময় তো কিনেছিল না বৌদি, মানে এই 1 বছর 2-3 মাস হবে আর কি। হ্যাঁ এরকমই তো, ওখানে 1 বছর আর এখানে এসছো মাস 2-2.5 মাস হবে। তা বলি কি বৌদি, এর মধ্যে ওভেনটা এতটা খারাপ হয়ে গেল নাকি? এত টাকা আমাদেরকে বোকা বানিয়ে কামিয়েছো, টাকা ফেলার জায়গা পাচ্ছে না। বলছিলাম কি, কিংমাহি লাইফস্টাইলের ওই ভাইটাকে একটু সাহায্য করতে বলেছিলাম, এই মুহূর্তে গ্যাস ওভেনটা না কিনে 5,000 টাকা তাকে দিয়েও তো সাহায্য করতে পারতে। তুমি আবার জ্ঞান দাও না যে শিক্ষা এখান থেকেই বোঝা যায় কার ভেতরে কি শিক্ষা আছে, মানুষের কথা থেকে, তোমার কথা থেকেই বোঝা যায় তোমার শিক্ষা কি, তুমি ঠিক কোন শিক্ষা শিক্ষিত, কোন শিক্ষা নিয়ে তুমি বড় হয়েছো। আবার ফ্যামিলি নিয়ে কথা বললে না, তোমার ব্যবহার, তোমার কথা আর তোমার এই যে বিয়ে, এটা থেকেই বোঝা যায় তোমার ব্যাকগ্রাউন্ডের কালচার। কিচ্ছু বলতে চাই না, কিচ্ছু বলতে চাই না। এখন আননেসেসারি এই টাকাগুলো খরচা করতে পারছো, অথচ রোগের সময়, রোগ আসলেই তখন মানে যখনই রোগ নিয়ে গান গাইতে বসো হাত পাতো না যে আমরা টাকা চাই, কিন্তু সবসময় একটা কথা কমন থাকে, অনেক টাকা তো লাগবে, টাকা কোথা থেকে অ্যারেঞ্জ করবো, এত টাকা নেই বলে চেন্নাইতে ট্রিটমেন্টটা করাতে পারিনি, মানে টেস্টটা করাতে পারিনি, এখানেও প্রচুর টাকার দরকার, টাকা তো জোগাড় করতেই হবে। অথচ আননেসেসারি একটা গ্যাস ওভেন আছে, এই বছরখানেক 1-1.5 বছর আগে কেনা, তারপরেও আবার একটা নতুন গ্যাস ওভেন কিনতে হলো, আবার একটা কড়াই কিনলাম, নতুন জিনিস দেখলেই নাকি বৌদির সেটা ব্যবহার করতে ইচ্ছে করে, মানে পুরোনেতে বৌদির আবার মন ভরে না, বৌদি একটু নতুনে আসক্ত। আমি বুঝতে পেরেছি বৌদি, তুমি নতুন জিনিসের প্রতি লোভী, নতুনে আসক্ত, এই জন্য বর পাল্টেছ। বৌদি ননদ ওইটো একটুখানি করে নিও, বুঝতে পেরেছি, সত্যি কথা, মানে তুমি তো নিজেই বললে নতুন জিনিস দেখলে তুমি আবার থাকতে পারো না, কারণ তোমার পুরোনো জিনিস ভালো লাগে না। বৌদি জানো তো, এই যে তোমার ছেলে স্কুলে পড়তো না, রামমোহন মিশন, ওখানে তোমার যে গ্রুপটা ছিল বান্ধবীদের, একটা গ্রুপ ছিল তো বান্ধবীদের, মানে গার্জিয়ানদের, সেখান থেকে আমাকে আজকেই ফোন করেছে সকালবেলা, একটা খবর পেয়েছি, শুধু পার্সোনাল বলে কথাটা বললাম না, প্রুফও তুলে দিয়েছে তোমার 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 চ্যাটিংয়ের। তোমার কি শুধু দেওরেই বললাম না, কারণ জানো কি, তোমাকে এক্সপোজ করতে পারি, আমি বলতে পারি, কিন্তু তোমার উল্টো দিকে আরও একটা মানুষ আছে, তাকে পারি না করতে, তাকে পারি না, কারণ সে আমার ভিডিওর অংশ না। তাই আর বেশি খেলতে এসো না, আশা করি আমার এইটুকু কথাই কাফি তোমার এই বিষয়টা বোঝার জন্য। আরও কিছু দরকার পার্সোনালি তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, পাঠিয়ে দেবো তোমাকে, সবটা এসছে। খুব বেশি দিনের কথা তো নয় বৌদি, মানে তুমি লিগ্যাল হাজব্যান্ডের সঙ্গে চলে আসার কদিন আগের কথা বৌদি। এই তো তোমার অ্যাকচুয়ালি পর্দা, তাই না? অ্যাকচুয়ালি তোমার ব্যাকগ্রাউন্ড, তাই না? অ্যাকচুয়ালি তোমার, আবার বলবে পার্সোনাল, পার্সোনাল কী করবো বলো তো, কী করবো এত কিছু যদি উঠে আসে, কিন্তু নিজের ভেতরেও খুব অস্বস্তি হয় যখন এগুলো ক্লিয়ার করতে পারি না, ভিউয়ার্সদেরও খুব অস্বস্তি হয় যখন তারা বুঝতে পারে না। কিন্তু ঠিক আছে, বাদ দাও, পার্সোনাল নাই বা বললাম, আটকেই রাখলাম। কিন্তু তুমি তো জানো, এই যে বললে না, এই যে বললে না যে অন্যকে বললে না যে অন্যের বাড়ির ছেলে মেয়ের খবর নেয়, নিজেরা কেমন, প্রত্যেকেই দোষী, আমি খুব সাধারণ, তবু আমাকে নিয়ে কিছু মানুষ যে এত ভাবে তার জন্য আমি গ্রেটফুল, বললে না? তোমাকে নিয়ে ভাবি না গো, তোমার নোংরামিটাকে নিয়ে ভাবি, কত নোংরা তুমি ছিলে সেটাই ভাবি। তুমি অন্যকে কথা বলার আগে নিজের বিবেককে, অবশ্য তোমার বিবেক বলতে কিছু নেই তো, বিবেক থাকলে এত কিছু উঠে আসতো, এত কিছু। দেওরের চাপ আছে, শুধু এইটুকু বলে গেলাম, দেওর তোমার চাপ আছে, দেখো কতদিন কন্টিনিউ হয় দেখো। যাই হোক, যেটা বলতে চাইছি এগুলো বাদ দাও, যেটা বলতে পারবো না সেটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। তো নতুন কড়াইতে আর কি, নতুন ছোট্ট কড়াই আনলো, সেই কড়াইতে পকোড়া ভাজা হলো, এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া হলো। তো বৌদি আজকাল আবার কিছু খেতেই পাচ্ছে না, বৌদির খেতে ইচ্ছে করছে না, বমি আসছে। দেওর অনেকদিন আগেই বলেছিলাম, আবারও বলছি, একটু তোমার এই লিগ্যাল ওয়াইফ মানে বৌদি কাম ওয়াইফটির একটু ব্লাড টেস্ট করো, হয় জন্ডিস, নাহলে কিন্তু কেস আরও জন্ডিস। খেতে পাচ্ছে না, দেখো আমি কিন্তু খারাপ কথা বলছি না, আমি বলছি জন্ডিস হতে পারে, কারণ অনেক রকম রোগের নাম বলেছো তো কোনোটাই তো হয়নি। এবার দেখো জন্ডিস হতে পারে, ব্লাড টেস্টের কথা কিন্তু বলোনি, দাও রিসেন্ট, হ্যাঁ একটু ব্লাড টেস্ট করো, হয় জন্ডিস নাহলে কেস আরও জন্ডিস, খেতে পাচ্ছে না কিন্তু। দাও
এখন আবার বৌদি নতুন করে খেতে পাচ্ছে না। আচ্ছা খেতে পাচ্ছে না এটা তো মানে লাস্ট ভিডিওর আগের ভিডিও পর্যন্ত দেখিনি, ওদিকে খেতে পাচ্ছে না, ওদিকে দেখো ম্যাগি, কি সুন্দর ম্যাগি খেয়েছো বলে রাতে আর খেলাম না। আমরা কি দেখেছি নাকি তুমি রাতে আর খেয়েছো কিনা? বললেই হবে না। যাই হোক ম্যাগি ম্যাগি মানে অসুস্থ পেশেন্টের খাবারের চাট, ডাক্তার চাট দিয়েছে, বাইরের খাবার কথা শুনলেই বমি আসে। ম্যাগি, ডিম টোস্ট কি দিয়ে? বেসন দিয়ে। আমি আমার জীবনে কোনোদিনও বেসন দিয়ে ব্রেডের মধ্যে ওরম করে ডিম টোস্ট খাইনি, ডিমের সঙ্গে চুবিয়ে ডিম টোস্ট খেয়েছি। মানে এদের খাবার দেখতে পেয়েছো তো। তারপরে বাটার দিয়ে ভাজা, মানে দেখো রুগীর ডায়েট শেখো তোমরা। ওই আশ্চর্য পুকুরে চান করবে তারপরে এরকম খাবার খাবে, বুঝতে পেরেছো? তারপরে কি পকোড়া। হাজব্যান্ড ছিল না, হাজব্যান্ড তো পরে কাজের থেকে আসলো, এসে ভুজিয়া বানালো। তার আগে ফুলকপির পকোড়া, কারণ নতুন জিনিস দেখলে আবার বৌদির ব্যবহার করতে ইচ্ছে করে কিনা, তো নতুন কড়াই, মানে সংসারকে খুব ভালোবাসে। দেখো সংসারের ক্ষেত্রে বলেছি, কেউ বাজে ভাববে না। তো নতুন কড়াইতে পকোড়া ভাজা হলো, এতগুলো পকোড়া ভাজলো আর বললো এটা এখন তার ছেলেকে দেবে। এই বলো তো ওই ছেলে, ওইটুকু ছেলে ও সব পকোড়া একা খাবে আর বৌদি নাকি কিচ্ছু খাবে না? একটা লঙ্কার পকোড়া ভেজেছে দেখতেই পেয়েছো, সেটাও আমি খেতে পারিনি, হাফ খেয়ে রেখে দিচ্ছি। এটা আমি ছেলেকে দেবো, মানে ছেলের নাম আর নিলাম না, তাকে দিতে যাচ্ছি। ওই পকোড়াগুলো বলে ছেলে খাবে। এরা যে মিথ্যেবাদী, এরা নিজেরাই এখানে ছেড়ে যায়। ওই যে বললাম না, কারণ এদের এখন কন্ট্রোভার্সি চাই, এদের এখন জেনুইন কোনো ভিউয়ার্স নেই, বুঝতে পেরেছো? যেটুকু ভিউয়ার্স হচ্ছে এদের চ্যানেলে এই কন্ট্রোভার্সির জন্য হচ্ছে, কারণ যারা এদেরকে পছন্দ করছে না তারাও যাচ্ছে আপডেটটা নিতে। তোমরা আমার আগে গিয়ে গিয়ে দেখে এসে আমাকে কমেন্টস করো, এটাই হচ্ছে কথা। এবার আমার মতো যারা এদের এগেনস্টে কথা বলছে, প্রত্যেকেরই একটা মানে ফ্যামিলির সদস্য সংখ্যা আছে, প্রত্যেকেই যাচ্ছে ওখান থেকে, কিছু সংখ্যক তো যাচ্ছে, ম্যাক্সিমামই যাচ্ছে। আর আমরা তো ক্রিয়েটাররা যাচ্ছি না, দেখলে ভিডিও করব কি করে, না দেখলে ভিডিও করব কি করে, তাই না? তো সেই কারণে বলছি, গুল মারতে মারতে গুলটা মাথার ওপরে উঠে গেছে। এরপরে না এখানে 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 ট্যামা হয়ে যাবে, তোমার এই গুলের ট্যামা হয়ে যাবে। আবার বৌদি অসুস্থ, ভিডিওতে বৌদি আবার অসুস্থ, 2 সপ্তাহ নাকি হসপিটাল ঘর। দেখলামই না, একদিন দেখেছি রিপোর্টস দেখাতে গেছো, এখন তো সব প্রমাণ দেখাও হসপিটাল ঘর। আচ্ছা তোমার কি অসুস্থ বলো তো, মানে ঠিক কতটা অসুস্থ? আমি তো খালি দেখি তুমি তোমার এই দেওর কাম হাজবেন্ডটিকে দেখে চাকরের মতো খাটাচ্ছ, সারাদিন কাজ করছো, ওদিকে কাজের লোকও নাকি আছে। তোমার ঠিক কতগুলো লোক লাগে কাজ করার জন্য? অথচ তুমি অসুস্থ খালি, মানে তোমার কি শোয়া রোগ হয়েছে? মানে বাজে ভেবো না, সারাদিন খালি শুয়ে থাকা রোগ আর এমনি বসে বসে ফ্রিতে খাওয়া রোগ হয়েছে? বুঝতে পারছি না। ও আসলে তা তো হবেই, কারণ বউয়ের চুল কামিয়ে বর এখান দিয়ে ইনকাম করেছে, বরকে তার খেসারত দিতেই হবে। এবার বুঝেছি বৌদি আবার হিসাবে পাক্কা, কোনো কিছু কিন্তু ডিউ রাখে না, দেখেছো তো? এমনি এমনি চুল ফেলেছো, বউকে অন্ধ সাজিয়েছো, ক্যামেরাটা কোথায় তো দেখতেই পাচ্ছি না। না তাকিয়ে, সরি চোখ বন্ধ না, দেখতে এই তোমরা বলেছো ব্ল্যাক মুভি, ঠিক ঠিক, ক্যামেরাটা কোথায় তো দেখতেই। বাবা কি অভিনয়! তাহলে তার জন্য তো রিটার্নসে দাওরকে দিতেই হবে, এগুলো তো করতেই হবে দাওরে, তাই না? ঠিকই আছে, ঠিকই আছে, একদম উপযুক্ত। বৌদি তোমার সাপোর্টে আছি আমি সব সময়। ঠিক কাজ করেছো, ঠিক কাজ করেছো একদম। কিন্তু কি বলো তো, তুমি যে মানুষটার হাত ধরেছো না, সেই মানুষটা না এছাড়া আর কিছু করতে পারবে না, এছাড়া আর কিছু করতে পারবে না। এই যে তুমি বললে না সংসার সাজাতে আমি খুব ভালোবাসি, কিন্তু আগে কখনো জানো তো অনেক টাকা পয়সা আমি খরচা করে ফেলেছি, তখন তো বুঝিনি মানে ওই সংসারটা ফেলে আসতে হবে। আচ্ছা বৌদি তখন ওই টাকা পয়সাগুলো কোথা থেকে পেয়েছিলে গো? ওই টাকা পয়সাগুলো কোথা থেকে পেয়েছিলে? মানে চাকরি করতে না বৌদি? ও বৌদি তো আবার চাকরি করতে, টিকটক করতো, টিকটক থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে। যদি তোমার টিকটকে সেই ফেম থাকতো না, তাহলে তোমার চ্যানেলটা নোংরামি দিয়ে তুলতে হতো না। নিজেই বলেছো যে সোশ্যাল মিডিয়া যেমন ভালো তেমন খারাপ, কেউ ভালোভাবে ওঠে, কেউ নোংরা দিয়ে ওঠে। তুমি তো নোংরা দিয়েই উঠেছো, তুমি এগুলো জানো তো, তাই জন্য বলতে পারছো। হ্যাঁ জানি, আমি একদম ডেফিনেট হয়ে বলছি, আমি জানি যে যেটা করে সে সেটা নিয়ে লেকচারটা বেশি মারতে পারে। আমরা করি না বলে আমরা এরকম লেকচার দিতেই পারি না, আমরা আসবেই না, কারণ মাথায় কাজ করবে না ওই ধরনের জিনিস। তোমার মাথা কাজ করবে, কারণ তুমি তো এটাই করেছো। তো বলছি যে বাসনপত্র, মানে সরি বাসন না, মানে সংসারে যে টাকাটা ইনভেস্ট করেছিলে এক্স সংসারে, সেটা কোথা থেকে এসেছিল বৌদি? ও যেমনভাবে 10 বছর ধরে কষ্ট করে ফ্ল্যাটটা কিনেছিলে, খাওয়া দাওয়া করতে সিঙ্গেল মাদার থেকে। আমি এত বোকা না, আর আমার সাথে সাথে ভিউয়ার্সটাও বোঝে কম। সত্যি তোমরা একটু বেশি বুঝবে, এমনি মায়না কম, এত বোঝাতে পারবো না। যাই হোক, তো তারপরে কি বললে যে তোমার এই লিগেল সোকল্ড হাজব্যান্ডই আর কি, তার কাছে টাকা থাকলে সে আমাকে কোনো কিছুতে কষ্ট দেয় না, মানে সে আর কি তোমাকে ওভেনটা কিনে দিল। বলি কি বৌদি, বলি কি বৌদি, ও বৌদি বৌদি কানটা খোলো, কানটা খোলো। বলি কি তোমার এই সোকল হাজবেন্ডই মানে মেডিকেল শপে কাজে ঢুকেছে, কদিন হয়েছে গো? 1 মাস তো হয়নি, মায়না পেয়েছে বৌদি? না মানে একটু কিউরিসিটি, মানে ওয়াইটিতে কাজ করলেও মাস শেষ না হলে মায়না দেয় না।
মানে এত ভালো জায়গায় কাজ করে, যেদিন কাজে ঢুকেছে পরের দিনই ছুটি দিয়ে দিয়েছে, তারপর আবার মায়নাও দিয়ে দিয়েছে অ্যাডভান্স। সেই মায়না দিয়ে প্রেস্টিজের একটা তুমি ওভেন কিনেছো। বলি কি বৌদি, মায়না তো সেখান থেকে এসেছে নাকি চুল কাটার মায়না, মানে চুল ফেলে টাকলা হওয়ার মায়না? হ্যাঁ বৌদি, এরম কাজ করো না যেখানে সব জায়গা তোমার পোল খুলে যাচ্ছে, বুঝতে পেরেছো? বাবা, স্বামীকে মহান বানানো, কারণ স্বামী কেন চায় না? স্বামী আমার চাকর, তো স্বামীকে তো মহান বানাতেই হবে। এই জন্য স্বামী সারাদিন কাজ করে, বেরোনোর আগেও কাজ করতে হবে, কাজের থেকে এসেও কাজ করতে হবে। বাবা বাবা, এত ভালোবাসা, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীর স্থানটা কোথায় বউয়ের চোখে? খুব খুশি হয়েছি। যাক, ভালো থাকো বৌদি, সুস্থ থাকো। যেটুকু ডোজ দিয়ে গেছি সেই ডোজটা আগে একটু নাও, আবার অসুস্থতা নিয়ে এসো। ও একটা কথা জিজ্ঞেস করার ছিল তোমাদেরকে, সেটা হলো গিয়ে এই যে ওয়েট লস, মানে ওয়েট কমে গেছে, এই ওয়েট কমা নিয়ে কোনো রোগ আছে নাকি? মানে সেটা নিয়ে হয়তো এরপরে খেলা হবে সেটা নিয়ে, মানে ওয়েট কমা কোনো রোগ আছে নাকি? তোমরা একটুখানি ভালো করে জেনে টেনে কমেন্টস করো। চাই হোক বৌদি, এটাও বার করে ফেলবো। ভালো থেকো বৌদি, সুস্থ থেকো। আর অন ক্যামেরার জন্য আরও বড় বড় কোনো রোগ আছে কিনা একটু দেখানোর চেষ্টা করো। টাটা, আসছি বৌদি, টাটা।